শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সেই কামনাই করি এবং সবসময় করব। এই বর্তমান বিশ্বে যে মহামারী চলছে সেটা করোনা বা আমরা বলি কোভিড-19। এটি শুরু হয়েছে এবং এটি শেষ কবে হবে আমরা কেউই জানি না। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন দ্রুত আমাদের এই কষ্ট থেকে পরিত্রাণ দেয়। তোমরা বাড়িতে পড়াশোনা করছো, তোমাদের প্রিয় শিক্ষাঙ্গন থেকে অনেক দিন যাবৎ ডিটাচড হয়ে আছো। তো আমরা আশা করব মানে তোমাদের ঘরে থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবে। এছাড়া আমাদের কিন্তু কোনো বিকল্প নাই, কারণ তোমরা জানো কোভিড-19 এখনো কোনো ঔষধ বের হয়নি। তবে একটা জিনিস মনে রাখবে, যখন সর্দি, জ্বর, কাশি, ঠান্ডা এই জাতীয় কোনো সমস্যা তৈরি হয় তখন দ্রুত ডাক্তারের পরামর্শ নেবে। তোমরা সুস্থ থাকবে। আমাদের দীর্ঘদিন যেহেতু তোমরা ক্লাসের বাইরে আছো, আমরা চেষ্টা করছি কিছু অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সাথে ক্লাসের আবহাওয়া তৈরি করার জন্য। যদিও ক্লাসের বিকল্প ক্লাসই হতে পারে, তোমরা যেভাবে আমরা সবসময় ক্লাস নেই, তোমরা আমাদের সামনে থাকো, তোমাদের প্রশ্ন করে উত্তর দাও, এখানে এই বিষয়টুকু নেই। শুধুমাত্র আমি বললে যাব, তোমরা শুনবে, এইটাই হয়। এবং সেটা আমরা বলছি যে এটা দিয়ে যতটুকু তোমরা পারো এ থেকে তোমরা গ্রহণ করো, এবং তোমরা যেটা করবে, যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমার ফোন নাম্বার দিয়ে জানো। তোমরা সবাই ফোন নাম্বারে ফোন করে আমার কাছ থেকে উত্তরগুলো জেনে নিও। তো আমরা চলো এখন সরাসরি পাঠে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের চলতরিৎ আমরা আলোচনা করব আজকে। তো চলতরিতের যে অংশটি খুব গুরুত্বপূর্ণ সে অংশটি আজকে আলোচনা করব, সেটি হচ্ছে কার্সভের সূত্র। এবং এই কার্সভের সূত্রটি তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র চলতরিতের, এবং এই ছোট্ট দুইটি সূত্র দিয়ে চলতরিতের অনেক গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সমাধান করা যায়। তোমরা জানো, তোমরা 9-10 পড়ে আসছো, ওহামের সূত্রটি পড়ে আসছো নাই? এখানে ওহামের সূত্র দিয়ে যেমন বর্তনী সমাধান করা যায়, ঠিক কার্সভ সূত্র দিয়ে কিন্তু বর্তনীগুলো সমাধান করা যায়। এবং জটিল জটিল বর্তনী, যেসব বর্তনী সাধারণত কার্সভের সূত্র দিয়ে করা যায় না, সেই সব বর্তনী কিন্তু খুব সহজেই এই কার্সভের সূত্র দিয়ে করা যায়। তাহলে চলো আমরা আসলে কার্সভের সূত্রের সাথে পরিচিত হই, কারণ এই সূত্রটি তোমরা এর আগে কখনই তোমরা দেখোনি বা পড়নি, বুঝোনি। এটা একটা ভিন্ন ধরনের সূত্র হলেও অত্যন্ত সহজ সেই সূত্রটি। আমরা আজকে এই কার্সভের সূত্রটি আলোচনা করব এবং এটি কিভাবে বর্তনীতে ব্যবহার করা হয় সেই জিনিসগুলো আমরা আলোচনায় আজকে নিয়ে আসব। তো আমরা প্রথমেই আসো, কার্সভের সূত্রটি দুইটি অংশ ভাগ করা আছে, দুটি সূত্র মিলিয়ে কার্সভের সূত্র। প্রথম সূত্রটি হচ্ছে আমরা বলি জাংশন উপপাদ্য। হ্যাঁ, প্রথম সূত্রটি আমি শুরু করছি। এটাকে বলা হয় জাংশন উপপাদ্য। তাহলে জাংশন তাহলে কি? জাংশন থেকে কিন্তু আসলে মূলত কার্সভের সূত্র প্রথম সূত্রটি বুঝে যায়। জংশন যদি ধরি যে ভৈরব বাজার জংশন, এর মানে কি? ভৈরব বাজার জংশন মানে এখানে একটা জায়গা থাকবে, এটা ভৈরব বাজার জংশন মানে রেল স্টেশন দিয়ে আমি বোঝাচ্ছি। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে লাইনগুলো যুক্ত হচ্ছে। ধরলাম এখান থেকে ঢাকা থেকে একটি লাইন আসছে, এই যে ভৈরব আসছে, এখান দিয়ে আবার চলে যাচ্ছে ঢাকা থেকে। এটা যদি বলি চট্টগ্রাম, এটা হচ্ছে ঢাকা। এটা ভৈরব বাজার আমরা জংশন বলি। কেন সেটি জংশন হয়েছে? কারণ এখানে একাধিক লাইন এসেছে এবং এখান থেকে বের হয়েছে। তা আমরা যদি এর সাথে আমরা ওই সূত্রটি মিলাতে চাই, আমরা মিলাতে পারবো। যেমন ধরো যে এখান থেকে ভৈরব থেকে আরেকটি লাইন বের হয়েছে, সেটা গিয়েছে ময়মনসিংহ চলে গেছে। তো এই লাইনটি নতুন করে বের হয়েছে, সেই জন্য এই ভৈরব বাজারটা একটা জংশন। তাহলে কি হচ্ছে, একটা বিন্দুতে একটা জায়গায় অনেকগুলো লাইন আসবে বা অনেকগুলো লাইন এখান থেকে বেরিয়ে যাবে।
ঠিক জংশন উপপাদ্য যদি আমরা উল্লেখ করতে চাই তড়িতের বেলায়, ঠিক অনেকটা আমরা এইভাবেই কিন্তু প্লেস করতে পারবো। যেমন ধরো যে বলা আছে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগণিতের যোগফল, কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগণিতিক যোগফল শূন্য হবে, সেটা হচ্ছে জংশন উপপাদ্যের মূল কথা। এখন যদি আমরা এটা বিশ্লেষণ করতে চাই যে বিন্দুতে এই 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 একটা বিন্দু, এই বিন্দুতে আমরা ধরলাম ও বিন্দুতে কারেন্ট আসছে, বা এখান থেকে কয়েকটি পথে কারেন্ট বেরিয়ে যেতে পারে, আসতেও পারে, যাই হোক না কেন, সে এটাও ধরলাম এটা I1 কারেন্ট আসছে, I2 কারেন্ট বেরিয়ে গেছে, I3 কারেন্ট এটাও বেরিয়ে গেছে, আমরা এই কারেন্ট ধরলাম I4 কারেন্ট আসছে। তাহলে আমরা দেখা যাচ্ছে এই বিন্দুতে ও বিন্দুতে একটা জংশন বিন্দু, এই বিন্দুতে কিছু কারেন্ট আসছে এবং এখান থেকে কিছু কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এখন আমরা বলছে কারশফের প্রথম সূত্র বলছে, বা আমরা যেটা বলছি যে জংশন থিওরি, যেটা আমরা বলছি যে এই বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগণিতিক যোগফল শূন্য। এর মানে সামেশন অফ I is equal to 0, সামেশন অফ I is equal to 0। এর মানে এই যোগফল কারেন্টের প্রবাহের বিভিন্ন পথের প্রবাহের যোগফল শূন্য। এখন যদি আমরা এটাকে আমরা এখানে ইউজ করতে চাই, তাহলে এই I1 কারেন্ট আসছে, I2 কারেন্ট বেরিয়ে গেছে, I3 কারেন্টও বেরিয়ে গেছে, I4 কারেন্ট আসছে, তাহলে এর যোগফল শূন্য হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি I1 বেরিয়ে গেছে, এর মানে এটার একটা মাইনাস দিয়ে আমরা লিখি I2, আর এটা কি এই I3 কারেন্টও বেরিয়ে গেছে, আমরা মাইনাস দিয়ে লিখি I3, এবং I4 কারেন্ট আসছে। আমরা আসা এবং যাওয়ার এই সাইনগুলো, মাইনাস এবং প্লাসগুলো হচ্ছে আসার এবং যাওয়ার পথগুলো আমরা দেখালাম। তাহলে আমরা যদি এটা তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। যদি লিখি তাহলে কি হবে, I1 প্লাস I4 is equal to I2 প্লাস I3। তাহলে এটা হচ্ছে কারশফের প্রথম সূত্র বা জংশন থিওরি। এটা আমরা যদি ঠিকমতো বুঝি তাহলে আমরা বৈদ্যুতিক বিশ্লেষণগুলো আমরা একটা করতে পারবো। তো এখান থেকে আমরা আরো কিছু জিনিস ব্যবহার করতে পারি, এখান থেকে এটা আমরা দেখব। আমরা এখন একটা এক্সাম্পল আমরা দিতে চাই, আমরা দেখি যে আসলে এখানে কারেন্টটা কিভাবে বের করে। আমরা এখানে আমরা I1 কারেন্ট, আমরা ধরি I1 যদি 1 এম্পিয়ার হয়, I2 যদি 2 এম্পিয়ার হয়, I3 যদি 3 এম্পিয়ার হয়, তাহলে I4 কত আমরা কিন্তু বের করতে পারি, খুব সহজ। আমরা যদি এখানে আমরা ব্যবহার করি, এখানে আমরা এই জায়গাটাতে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা কি করতে পারি, তাহলে I1 এখানে ছিল প্লাস I4 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। এখন যদি আমরা বলি 1 এম্পিয়ার I4 আমরা বের করব, I2 হচ্ছে 2 এম্পিয়ার, I3 হচ্ছে 3 এম্পিয়ার। দ্যাট ইজ I4 ইকুয়াল টু আমরা লিখব 5 মাইনাস 1, দ্যাট ইজ I4 ইকুয়াল টু 4 এম্পিয়ার। তাহলে I4 4 এম্পিয়ার কারেন্ট আসছে। দ্যাট ইজ এখানে যদি কোনোভাবে নেগেটিভ সাইন আসতো তাহলে কি হতো, আমরা কিন্তু এখানে নেগেটিভ সাইন আসতে পারতো। পজিটিভ সাইন হওয়ার অর্থ হচ্ছে যেদিকে কারেন্ট মানে I4 এর যেদিকে লাইন দেওয়া আছে, I4 এর প্রবাহ দেওয়া আছে হচ্ছে এদিকে। যদি এটা মাইনাস হতো কোনো কারণে, তাহলে এটা দিকটা পরিবর্তিত হয়ে উল্টা দিকে আসতো, সেটা অনেকটা এরকম হয়ে যাওয়ার কথা ছিল। মাইনাস যদি হতো তাহলে এরকম হতো। তো আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা আমরা যদি এখানে ফিগারগুলো চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা মাইনাস হতেও পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ডিরেকশনটা যেভাবে দেই না কেন, তার উপরে নির্ভর করবে ডিরেকশনটা কি হবে সেটি। যাই হোক, এটা হচ্ছে কারশফের প্রথম সূত্র।
এই জিনিসগুলো যদি আমরা ভালো করে জানি তাহলে আমরা প্রথম সূত্রটা যে কোনো জিনিস আমরা সমাধান করতে পারবো। এবার চলো আমরা দ্বিতীয় সূত্রটা আলোচনা করি, করে আমরা আরেকটা উদাহরণে যাচ্ছি। দ্বিতীয় সূত্রটা একটু অন্যরকম, যাকে আমরা বলি দ্বিতীয় সূত্র হচ্ছে আমরা বলি লুপ থিওরি বা লুপ উপপাদ্য। লুপ উপপাদ্য, লুপ মানে একটা সার্কেল মেনটেন করে, এক জায়গা থেকে ঘুরে আর এই জায়গায় চলে আসে। যেমন এখান থেকে শুরু করলাম, করে আবার এদিকে চলে আসলাম, এইটা হচ্ছে লুপ তৈরি করা। তো এই জিনিসটা হচ্ছে লুপ উপপাদ্যের মধ্যে কিভাবে এটা বলা হয়ে আছে, এটা আমরা আগে দেখি যে আসলে লুপ উপপাদ্যটা আসলে কি। আগে লুপ উপপাদ্যটা কি আগে আমরা এটা বুঝে নিই, তারপরে এটার ব্যাখ্যাতে আসি। আমরা যদি কোনো একটা বর্তনীতে যদি ভিন্ন ভিন্ন পথে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, ভিন্ন ভিন্ন পথ মানে কি? ভিন্ন ভিন্ন পথ মানে ভিন্ন ভিন্ন রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। যেমন ধরো আমার একটা 5টা আঙ্গুল আছে, এটা 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 এটা, এই প্রত্যেকটা পথে যদি আমরা তড়িৎ প্রবাহ মানে আমরা তার ধরে নেই, তাহলে এই প্রত্যেকটা এখান দিয়ে যদি একটা কারেন্ট আসে, এসে প্রত্যেকটা কারেন্ট এখান দিয়ে বের হয়ে ভাগ হবে, তাহলে এই দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, এবং প্রত্যেকটা তারের জন্য ভিন্ন ভিন্ন রোধ থাকবে এবং ভিন্ন ভিন্ন প্রবাহে যাবে। তাহলে বলছে কারশফের দ্বিতীয় সূত্র বলছে রোধ মানে ভিন্ন ভিন্ন তারের রোধ এবং প্রবাহের গুণফলের যোগফল কি হবে? তড়িৎচালক শক্তির সমান হবে। এর মানে কোনো একটা বর্তনীর মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন পথে যে তড়িৎ প্রবাহ যাবে এবং ভিন্ন ভিন্ন রোধের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে, এই রোধ এবং প্রবাহ এর গুণফলের যোগফল কার সমান হবে? তড়িৎচালক শক্তির সমান হবে, মানে আই আর। তাহলে আই হচ্ছে প্রবাহ, আর হচ্ছে রোধ। এই রোধগুলো আমরা এখন একটা বর্তনী এঁকে আমরা যদি এটা দিয়ে এইটা ব্যবহার করি তাহলে এটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। চলো দেখি আমরা একটা বর্তনী আঁকি, বর্তনী এঁকে এই সূত্রটা আমরা ব্যবহার করি। এবার চলো একটা বর্তনী এঁকে আমরা এটা দেখি। এখন দেখো একটা বর্তনী আঁকা হয়েছে, এখানে একটা কোষ আছে E1, এটা একটা কোষ হচ্ছে E2, এটা রোধ হচ্ছে R1, এটা রোধ হচ্ছে R2, এটা রোধ হচ্ছে R3। এখন এখান থেকে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে আমরা ধরলাম I1 প্রবাহিত হচ্ছে। তো তার আগে আমরা একটু মার্ক করে নিই, চিহ্নটা দিলে ভালো হবে। ধরলাম এটা A B C D E F। তাহলে আমরা বলছি যে এই E1 থেকে কারেন্ট I1 R1 এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, at the same time E2 থেকে I2 পরিমাণ প্রবাহ R2 রোধের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, এসে উভয় সি বিন্দু থেকে আবার এই দুইটি মিলে এখান থেকে I3 প্রবাহ F বিন্দুতে পৌঁছার পর এখানে আবার I1 জায়গায় চলে যাচ্ছে, I2 জায়গায় চলে যাচ্ছে। এই একটা সার্কেল আমরা দুইটা কোষ দিয়ে আমরা তৈরি করেছি। এখন চলো এই বর্তনীটা আমরা এখানে আমরা ব্যবহার করি। কিভাবে আমরা করব? এটা হচ্ছে আমরা লোভ বলেছি, এটা লোভ থিওরি কেন হয়েছে, লোভ বা সার্কেল তৈরি করবে এই কারণে এটা করেছি যে আমরা ধরি যদি আমরা এ বিন্দু থেকে ধরি A B C F
এ, তাহলে কি হলো, এই একটা লুপ তৈরি হলো। তাহলে আমরা কি বলবো, এ বি সি এফ এ লুপে যদি আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে চাই তাহলে বলছে আই আর রোধ এবং প্রবাহ। তাহলে কি হবে, এটা হচ্ছে I1 তারপরে যাচ্ছে হচ্ছে I3 R3, তাহলে হচ্ছে প্লাস I3 R3 কার সব কি আছে এখানে, সামেশন অফ কি, আমরা বলছি কি আই এবং আর হচ্ছে রোধ, আই হচ্ছে প্রবাহ। এই যে আর আমরা প্রত্যেকটার ক্ষেত্রে রোধ এবং প্রবাহ গুণ করে যোগ করেছি, করে কার তড়িৎচালক শক্তি এখানে কত আছে ই, তাহলে এখানে কত হচ্ছে E1, এটা একটি। এখন এটি যদি আমরা সার্কেলটা এ বি সি ডি এ না হয়ে যদি উল্টা হতো সেটাও করা যেত, কোনো সমস্যা নাই, এটা একটা হতে পারে। আমরা যদি এখানে আবার এটা অ্যাপ্লাই করতে চাই, এখানে যদি আমরা এই বর্তনীতে আবার এই পাশে করতে চাই, আমরা তাহলে এটা লুপ ধরে নিতে হবে। লুপটা যদি আমরা ধরি, এখানে আমরা যদি এখান থেকে স্টার্ট করি ই ডি সি এফ ই, তাহলে ই ডি সি এফ ই, এই লুপে যদি আমরা এটা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে স্টার্ট হয়ে যে করে এইটা আবার আসছে এই লুপে, তাহলে কত আসে কারেন্ট, এখানে কারেন্ট I2, রোধ হচ্ছে R2, তাহলে R2 I2 এটা যাবে এর মধ্যে দিয়ে, এর মানে কত, এর মানে R3 I3 ইজিক্যাল টু কত হবে, তড়িৎচালক শক্তি E2। তাহলে আমরা এই বর্তনীতে কি করলাম, আমরা লুপ থিওরিটা ব্যবহার করলাম। তাহলে এই জিনিসটা আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স আবার বলতে চাই তাহলে দাঁড়াবে এরকম, যে ভিন্ন ভিন্ন রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে তার গুণফলের সমষ্টি তড়িৎচালক শক্তি সমান। আমরা এই একটা লুপে এবং এই একটা লুপে ব্যবহার করে আমরা দেখিয়েছি যে কিভাবে এটা হয়। এখন আমরা যদি এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে থাকি তাহলে অবশ্যই বর্তনীতে এগুলো প্রয়োগ করে আমরা বর্তনী সমাধান করতে পারবো। আমরা এতক্ষণ কারশফের দুটি সূত্র নিয়ে আলোচনা করেছি, এখন তার একটি ব্যবহারিক প্রয়োগ আমরা দেখতে চাই। এবার চলো ব্যবহারিক প্রয়োগটা করার জন্য আমি একটি বর্তনী এঁকেছি, এটির দিকে একটু লক্ষ্য করো। তড়িৎচালক শক্তি ই, এখান থেকে আই প্রবাহ এ বিন্দুতে এসে দুইটি রোধের মধ্যে দিয়ে ভাগ হয়ে গেছে, এখানে R1 রোধের মধ্যে দিয়ে I1 প্রবাহ এবং R2 রোধের মধ্যে দিয়ে I2 প্রবাহ গেছে, যে বিবিন্দুতে আবার এই দুটি যুক্ত হয়ে আবার বিবিন্দু হয়ে কোষের মধ্যে এসেছে। এখন চলো আমরা এটাতে কারশফের সূত্র ব্যবহার করি, কি করা যায় করে I1 এবং I2 এর মান এখান থেকেও বের করতে পারি। এখন আমরা এ বিন্দুতে যদি কারশফের প্রথম সূত্রটা ব্যবহার করি, এই বিন্দুতে প্রথম সূত্রটি ব্যবহার করে তাহলে কি হবে, I ইজিক্যাল টু I1 প্লাস I2, এবং আমরা এখন দ্বিতীয় সূত্র ব্যবহার করব এখানে একটা লুপ তৈরি করে। কিরকম, A I1 B R2 A, এই লুপে A R1 B R2
এই লুপে আমরা যদি এই লুপে যদি আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায় দেখি। লুপে সূত্রটি প্রয়োগ করে তাহলে যে সূত্রটি প্রবাহ এবং রোধ এবং প্রবাহের গুণফল, তাহলে এখানে রোধ কত R1, প্রবাহ কত I1। এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের দিক এদিকে, আমাদের লুপের দিক হচ্ছে তার বিপরীত দিকে, সুতরাং এই জায়গাটা কি হবে ঋণাত্মক, সুতরাং মাইনাস I2 R2, এখানে কোনো তড়িৎচালক শক্তি নেই সুতরাং শূন্য। তাহলে R1 I1 ইকুয়াল টু I2 R2। আমরা এটাকে সাজাই নিই একটু। আমরা ওই দিকে আমরা এক যোগ করে নিই, I2 প্লাস I1 R1 প্লাস R2 বাই 2। এখন আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি এক নাম্বার থেকে I1 প্লাস I2 ইকুয়াল টু কত I। আমরা এখানে বসায় দিব, জাস্ট বসায় দিব I1 is equal to R1 R2 R2। এখন আমরা I1 যদি আমরা বের করতে চাই তাহলে I1 is equal to নিচে চলে আসবে R1 প্লাস R2, আর এখানে আসবে R2 ইন্টু I। এইভাবে আমরা I1 এর মান নির্ণয় করতে পারি। ঠিক একইভাবে আমরা কিন্তু R2 এর মানও I2 এর মানও বের করতে পারি। এখন আমরা যেভাবে আমরা I1 এর মান বের করেছি ঠিক সেইভাবে আমরা I2 এর মান বের করব। কিভাবে? আমরা ঠিক এই জায়গাটাতেই আমরা একটু চেঞ্জ করব। কিভাবে? দেখো এই যে আমরা লিখেছি এখান থেকে কত I2 বাই I1 ইজ ইকুয়াল টু কত R1 বাই 2। এটাকে যদি আমি চেঞ্জ করে I1 উপরে লিখি, চেঞ্জ করে দাও, আবার উভয় পক্ষে 1 যোগ করে দাও, I, আবার এটাকে বলা I2 R2 প্লাস R1 বাই R1 হয়ে গেছে। তাহলে I2 ইকুয়াল টু কত হবে, আমরা এটা নিচে আসছে 2 1 আর R1 ইন্টু I1। তাহলে আমরা এই একটি সমীকরণ দুইটি সমীকরণ পাচ্ছি যা থেকে আমরা I1 এবং I2 এর মান বের করতে পারি। আমরা এখন দেখি, আমরা আরেকটা বর্তনী আঁকছি। এখানে
এখানে আমরা ধরে নেই এখানে রোধ হচ্ছে 5 ওহম, এটা 10 ওহম, এটা হচ্ছে 20 ওহম, আর এখানে ধরে নেই 10 ভোল্ট, আর এটা ধরে নেই 20 ভোল্ট। এখন দেখব যে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। সে আমরা একটু আগে বলেছিলাম, ধরো I1 কারেন্ট 5 ওহমের মধ্যে যাচ্ছে, এখান থেকে ধরো I2 কারেন্ট যাচ্ছে, যে এখান দিয়ে I3 কারেন্ট, হচ্ছে I1 কারেন্ট, I2 কারেন্ট, সেম আগের মতো। জাস্ট যে সূত্রটা আমি বুঝিয়েছিলাম এই সূত্রটার মতো এখন আমরা I1 এবং I2 এর মান বের করতে চাই। I1 কারেন্ট কত, I2 কারেন্ট কত আমরা বের করব, কারশফের সূত্র ব্যবহার করে আমরা বের করব। এখন আমরা এখানে একটু নাম্বার দিয়ে নিই করার জন্য, A B C D E F আমরা দিয়ে দিলাম। এখন এখানে আমরা যদি বি বিন্দুতে যদি আমরা কারশফের প্রথম সূত্রটা ব্যবহার করতে চাই, বি বিন্দুতে প্রথম সূত্র প্রয়োগ করলে কি হবে, তাহলে I1 এদিকে I2 মিলে I3 হয়েছে, এর মানে I3 is equal to I1 plus I2, এটা হতে পারে। এটা আমরা প্রথম সূত্র প্রয়োগ করেছি। এখন এইটায় এবং এইটায় আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে চাই। ধরি A B C D, A B C D A, এই লুপে দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে কি দাঁড়াবে, আমরা দেখি এই লুপটা, এই লুপ, তাহলে আমরা বলতে পারি I আর এখানে I হলো I1, আর হচ্ছে 5, যেদিকে আমাদের লুপটা আছে A B C D, আমরা এই লুপটা যেদিকে কারেন্টের প্রবাহ দিক একই দিকে, সেই কারণে হবে ধনাত্মক। যদি উল্টা হতো তাহলে হতো ঋণাত্মক। আমি লিখছি, লিখে পরে আবার এইটা আবার ব্যাখ্যা করছি। A B এই পথে কত I1 আর হচ্ছে 5, আর এই পথে কত I3 ইন্টু 20, কার সমান হবে তড়িৎচাল শক্তি 10 ভোল্ট 10। তাহলে এটা যদি আমি করতে চাই 5I1 প্লাস 20I3 is equal to 10, I3 এর মান কত আমরা একটু আগে বের করেছি, I3 এর মান হচ্ছে I1 প্লাস I2। আমরা যদি ইউজ করতে চাই I3 এর মান আমরা ইউজ করব এখানে I1 প্লাস I2, তাহলে 5I1 20I1 20I2 10, 25I1 20I2 10, আমরা দুদিকে কমন নিয়ে নিই একটু, তাহলে 5, 5I1 10I2 is equal to 2, সমীকরণ 2 রাখলাম। এইটা হচ্ছে একটা। আমরা আবার
এই পার্টে আবার এটা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আবার আমরা এটাকে আংশিক মুছে ফেলতে হবে। তো আমরা চিত্রটা রেখে আমরা আংশিক মুছবো, ঠিক আছে? আমরা এটা মনে রাখি। আমরা এখন এটাতে ব্যবহার করতে চাই, এটা ই বি সি ডি, সরি আমরা দেখি লুপটা কি দাঁড়িয়েছে। ই আমরা এখান থেকে যে এই পথে আমরা যাব, তাহলে ই বি সি এফ ই লুপে আমরা যদি প্রয়োগ করতে চাই তাহলে কত হবে? I2 মানে 10 I2 প্লাস 20 I3, তাহলে কার সমান হচ্ছে 20 ভোল্ট। এখানেও তাই, আগের মতো যদি আমরা ইউজ করতে চাই 10 I2 প্লাস 20 I3 এর মান আমরা একটু আগে দেখিয়েছি কত, I1 প্লাস I2 ইকুয়াল টু 20। এখন আমরা আর একটু এদিক থেকে মুছে নেই, তাহলে কি দাঁড়াবে? টেন I2 প্লাস 20 I1 প্লাস 20 I2 is equal to 20, 10 I2 10 আর হচ্ছে 20 30 I2 20 I1 is equal to 20, তাহলে কত আসছে 3 I2 প্লাস 2 I1 is equal to 2, 3 সমীকরণ। এখন 2 এবং 3 থেকে আমরা I1 এবং I2 এর মান বের করতে পারি। এখন 2 এবং 3 এর মধ্যে আমরা যদি ইউজ করতে 2 এবং 3 সমীকরণটিকে আমরা যদি সমাধান করি তাহলে I1 এবং I2 এর মান পাওয়া যাবে। এবার চলো আমরা এই সমাধানটা করি। এখন সমাধান করি, এখন এটা একটু মুছে নিই, মুছে সমাধানটা করি দুইটা। আমরা তাহলে এই সমীকরণটা এবং এই দুইটা সমীকরণ থেকে আমরা I1 এবং I2 মান বের করি। তাহলে এই সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা আছে এটি এবং এটি দুইটাকেই আমরা যদি কোনো একটা রাশি দিয়ে গুণ করি, যেমন ধরো আমরা এটাকে 5 দিয়ে গুণ করব এবং এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা কি বলি 2 নং সমীকরণকে দুই এবং 3 নংকে 5 দ্বারা গুণন করি, তাহলে কি হবে? এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 10 I1 20 I2 is equal to 4, আর এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে মিলিয়ে যদি দেই তাহলে 10 I1 15 I2 10। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে? 5 I2
is equal to -6, that is I2 equal to -6 এত এম্পিয়ার। তাহলে I2 এর মান আমরা পেলাম। এখন I2 এর মান যদি আমরা 2 নম্বরে বসায় দেই তাহলে I1 এর মান পাবো। চলো দেখি এবার। তাহলে আমরা এখানে মান বসায় দেই বা 3 নাম্বার বসাইলেও হবে। আমরা I2 এর মান 2 নং সমীকরণে বসালে আমরা এখানে বসাই 5I1 plus 10 into minus 6 to 2. 5I1 2 plus 60 10 पे 5 10 प्लस 60 5I1 is equal to 75, that is I1 equal to 25, তাহলে এত এম্পিয়ার। এই আমরা কি করলাম, এটা I1 I2, এখানে I2 এর মান পেয়েছি ঋণাত্মক। কেন ঋণাত্মক পেয়েছি? ঋণাত্মক পেয়েছি এই কারণে তার দিকটি যেভাবে দিক বর্তনীতে দেওয়া ছিল তার উল্টো, সেই কারণে এটি ঋণাত্মক অর্থ হচ্ছে, সেটি উল্টো এই কারণে ঋণাত্মক হয়েছে। এবং এই মানটি ধনাত্মক যদি হতো তাহলে বোঝা যেত যে বর্তনীর মধ্যে যেই তীর চিহ্নটা যেদিকে দেওয়া ছিল সেদিকে আছে। তাহলে I1 আমরা I2 বের করেছি। এখন ইচ্ছা করলে আমরা মোট প্রবাহ I বের করতে পারবো। কিভাবে? আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি লিখবো? I equal to I3 equal to I1 plus I2। তাহলে আমরা এই দুইটা যদি আমরা যোগ করে দেই, I1 22 মাইনাস, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কত অ্যাম্পিয়ার হয়েছে। এইভাবে কিন্তু এই কারশফের সূত্র ব্যবহার করে আমরা বর্তনী সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তো এতক্ষণ আমরা যে জিনিসগুলো করেছি সেটি যদি অ্যাট এ গ্ল্যান্সে আবার একটু বলতে চাই, আমরা পড়েছি আজকে কারশফের সূত্র। কারশফের সূত্র আমরা দুইটি সূত্র আছে কারশফের। একটি প্রথম সূত্র যেটিকে আমরা বলি জংশন উপপাদ্য, আর এটা ছিল দ্বিতীয় সূত্র যাকে আমরা বলেছি লুপ থিওরি বা লুপ উপপাদ্য। এই দুটি আমরা পড়েছি, ব্যাখ্যা করেছি, এবং এই দুটি প্রয়োগ করে, এই সূত্র দুটি প্রয়োগ করে কিভাবে একটি বর্তনী থেকে প্রবাহের মান বের করা যায় সেটি আমরা দেখিয়েছি। এই ছিল আজকের পাঠ। তো আগামী দিন আমরা চলতরিতের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আসব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটি কথা, তোমরা এটি বুঝতে বা পড়তে যে যদি কোথাও কোনো সমস্যা বোধ করো তবে তোমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার দিয়ে ফোন করো। আর তাছাড়াও তোমাদের কাছে আমার ফোন নাম্বার আছে, সেই নাম্বার থেকে যে কোনো সময় ফোন করে এই পাঠ সম্পর্কে কোনো সমস্যা থাকলে জেনে নিও। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, এবং আবারও বলছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, তা না হলে আমাদের সামনে কিন্তু অনেক বড় বিপদ। সুতরাং তোমরা যে নিরাপদে অবস্থান করো, বাসায় থেকো, বের হবে না। যদি কোনো কারণে বের হতে হয় মাস্ক পরে বের হো,
আমরা এখানেই আজকে পাঠ শেষ করলাম। ধন্যবাদ সকলকে।